বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ওই কোন হালার পুত্রে? মেয়ে দেখলেই গান গাইতে মন চায়, তাই না? মেয়ের দিকে তাকাতেই আমি পুরাই কলঙ্কিত, থুক্ক, উলঙ্গিত, আর এই মানে শিহরিত। কারণ আমার সামনে যেন এটা কোনো মেয়ে না, স্বয়ং আকাশ থেকে নেমে আসা পরী। ওই, আমরা আপনাকে দেখে গান গাইনি, অযথা থাপ্পড় মারলেন কেন? ভাগ্য ভালো শুধু থাপ্পড়টাই মারছি, আর একটা কথা বললে মেরে হাত পা ভেঙে দিব। হাল্লা গো, বাঁচাও, সকাল সকাল এটা কোন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, এই মায়া তো পুরাই আগুনের গোলা। এই সময় মমতাজ আবার একটা গান খুব মনে পড়ে গেল। পোলা তো নয় যেন আগুনেরই গোলা রে, পোলা তো নয় যেন আগুনেরই গোলা। মেয়েটাকে দেখার পর মনে হলো মমতা চাপা ভুল করে পোলার কথা বলছে, আসলে ওখানে মাইয়া হবে। তো যাই হোক, চলুন গল্পে যাওয়া যাক। ওই, এমন হ্যাবলার মতো কি দেখছেন? একটা পেতনিকে দেখছি। আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তবে আমি জানি সুন্দরী মেয়েদের রাগলে আরো সুন্দর লাগে, সেজন্য একটু রাগানোর চেষ্টা করছি। ওই ছ্যামরা, পেতনি বললে কাকে? চোখের সামনে একটা জীবন্ত পেতনি দাঁড়িয়ে আছে, তাকে ছাড়া আর কাকে বলবো? বলতেই যে দেরি। ও মাগো, মাইয়া দেখি খালি মারে। ওই, আপনার হাত কি তুলারাশি নাকি? কেন তুলা রাশি হবে কেন? তাহলে কি কুত্তারাশি? বলেই দিলাম এক দৌড়, কারণ যে কথা বলছি এবার নিশ্চয়ই একসাথে 3টা থাপ্পড় খাওয়া লাগতো। যে রাগী মেরে বাবা, তবে মাইয়া কিন্তু জোশ, আমার সাথে মানাবে অনেক। এই ফাঁকে ছোট্ট করে পরিচয় দেওয়া যাক, আমি রাকিব, আপনাদের ভদ্র লেখক। আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ, তাই ভাবছিলাম মাঠে গিয়ে একটু আড্ডা দিতে আসি। মাঠে এসে যেইমাত্র একটা গান ধরছি, তারপর কি হলো সেটা তো নিজের কানে থুক্কু চোখে দেখছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। বাসার ভিতরে ঢুকে আম্মুকে বললাম, আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। কি খাবি বল? কি কি আছে? জুতার বাড়ি, থাপ্পড়, লাথি, ঘুষি, কোনটা খাবি বল? মানে কি আম্মু, কি বলছো এসব? ঠিকই বলেছি, কতবার বললাম বিয়েটা করে নে, সেটা তো করলিই না। প্রতিদিন মেয়েদের হাতে থাপ্পড় খেয়ে আসিস, তোর লজ্জা করে না? আসলে আম্মুর রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এর আগে 64টা মেয়েকে প্রপোজ করেছিলাম, সবাই 2টা করে মোট 128টা থাপড় মারছে, আর প্রত্যেকবারই আম্মু আমার গালে মলম লাগিয়ে দিত। অবশ্যই আজকেও দিবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। অনেকদিন ধরে গপ্প থুক্কু গল্প লেখি না, ভাবলাম আজকে একটা গল্প লিখব। যেই বলা সেই কাজ, সোজা ফেসবুকে লগ ইন করলাম, আর সাথে সাথে টুং টাং টুং মেসেজের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। অল্প একটুর জন্য ঘরটা শুধু ভেঙে পড়েনি। তো যাই হোক, ইনবক্সে ঢুকেই আমি পুরাই শিহরিত, কারণ ফেসবুকে ফুলের সাথী প্রজাপতি নামে একটা আইডি থেকে কয়েকটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করতেই আবার একটা শকড খেলাম, কারণ মেসেজগুলি ছিল এইরকম। হাই আমার সুইট লেখক, আমার কিউটির আব্বু, কেমন আছো সোনা? মেসেজটা পড়ে টানা 1 ঘন্টা মেসেজটার দিকে তাকিয়েছিলাম, কারণ আজ পর্যন্ত সোনা বলা তো দূরের কথা, কেউ লোহা তামা বস্তা পর্যন্ত বলেনি। বাবু, আজকের থাপ্পড়গুলো কেমন লাগলো? মেসেজটা দেখে চমকে উঠলাম, তার মানে এটাই সেই মেয়ে যে আজকে আমাকে থাপ্পড় মারছে। চুপি চুপি তার আইডিতে ঢুকলাম। মেয়েটার নাম হিমু, বাহ অনেক সুন্দর নাম। কেবলমাত্র টাইমলাইন ঘুরে দেখছি, তখনই আবার মেসেজ এলো। ওই বেডা, রিকোয়েস্ট একসেপ্ট করবি নাকি ধরে পিডামু? ওই সেমনি থাপড়ায়ে তোর 43টা দাঁত ফেলাই দিব, ভদ্রভাবে কথা বল। তোর ভদ্রতার গুষ্টি কিলাই, তুই দাঁড়া, তোর বাড়িতে গিয়ে আজকে তোরে পিটামু। মেসেজটা দেখার পর ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। প্রথমে ভাবলাম পুলিশকে খবর দিব, কারণ কিছুদিন আগে ফেসবুকে দেখলাম প্রেমিকার হাতে প্রেমিক খুন। আমার মনের মাঝেও অজানা ভয় কাজ করতে লাগলো। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল, মনের মাঝে ভয়টা আরও 2 গুণ বেড়ে গেল। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, আর খুলেই দেখি বাহিরে আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বু বলে উঠল,
দরজা খুলতে এত সময় লাগে কেন রে? জেনে রাখা ভালো, আব্বুর সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। আব্বে ফহিন্নির পুত, এত চিল্লাও কেন? কিছু বললি? আব্বু। কি? আব্বু, প্রেম কর্মু, একটা মাইয়া খুঁজে দাও। আমি আর জানতাম না আমার পিছনে আম্মু দাঁড়িয়ে আছে। আমার কথা শুনেই আম্মু ঠাস করে কানের 1 ইঞ্চি নিচে একটা বসিয়ে দিল। তারপর থেকে কানের ভলিউম কমে গেছে। তারপর আম্মু রুমের ভিতরে চলে গেল, আর আমি আবারও ফেসবুকে ঢুকলাম। ঢুকেই দেখি হিমু অ্যাক্টিভ আছে, তাই তাকে বললাম, কই রে টিকটিকির বাচ্চা, তুই নাকি আমারে বাড়িতে এসে পিটাবি? ওই ইন্দুরের বাচ্চা, তুই কি ভাবছিস আমি তোর ঘরের বউ যে তোর বাড়িতে যাব? হো হো হো, ভয় পাইছিস নাকি? শালা কুত্তা, আমি তোর দাঁত ভাইঙ্গা ফালামু। কাল মাঠে আসিস। ও মা গো, মাইয়া দেখে আমারে ভয় দেখায়। ওই শালি পুত, তোরে আমি লবণ মরিচ দিয়া কাঁচা গিলা খামো। তোরে আমি পুরো কাবাব করে খামু। আল্লাহ গো, মাইয়া দেখে আমার চাইতে 1 ডিগ্রি উপরে। আপা, আন্নে ক্যাডা? মোর মতো একটা ভদ্রপোলার সাথে এমন করছেন কেন? ভাইয়া, আপনি যে ভদ্র, আপনাকে দেখলেই মনে করে কয়েকটা থাপ্পড় মেরে আদর করে। না, এই মাইয়ার সাথে কথাই পারা যাবে না। একে ব্রেন টেমার দিতে হবে। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? হুম। বাহ বাহ, মেয়েটাকে যতটা অভদ্র মনে করেছিলাম ততটা অভদ্র না, কিছুটা হলেও ভদ্র আছে। তাহলে কাল এই পার্কে চলে আসুন। ওকে। তারপর অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম ধরছে না, কারণ জীবনে প্রথম কাল কোনো মেয়ের সাথে পার্কে দেখা করতে যাব। সেই খুশির ঠেলায় ঘুম ধরছে না। মনে মনে ভাবলাম অল্প একটু লুঙ্গি ড্যান্স দেওয়া যাক, তাহলে হয়তো ঘুম ধরতে পারে। আর দেরি না করে আব্বুর রুম থেকে একটা লুঙ্গি নিয়ে আসলাম। তারপর শুরু হলো লুঙ্গি ড্যান্স। ড্যান্স দিতে দিতে হঠাৎ প্যার প্যার করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি ওমা গো, আব্বুর লুঙ্গি তো ছিঁড়ে একদম প্লাজো হয়ে গেছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এই ছিঁড়া লুঙ্গিটা হিমুকে প্লাজো হিসেবে গিফট দিব। যেই বলা সেই কাজ, ঠাস করে লুঙ্গিটা প্যাকেট করে ফেললাম। তারপর লম্বা একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দিলাম এক দৌড় পার্কের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পরে পার্কে গিয়ে পৌঁছালাম, কিন্তু হিমু এখনো আসেনি। তাই পার্কের একটা বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা ফকির আসলো, তারপর বলল, 10টা টাকা দেন গো বাবা, 10টা টাকা দেন। ফকিরের কথা শুনে তো আমি পুরাই টাসকে খেয়ে গেলাম, কারণ অন্য ফকিরা তো 2 টাকা চাওয়ার সাহস পায় না, আর এই হালার পুত 10 টাকা চায়। 10 টাকা দিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের ফুচকা খাওয়ামু। আল্লাহ গো, উঠায় নাও না কেন? সামান্য একটা ফকিরেরও জিএফ আছে, আর আমি একজন লেখক হয়ে কার বাল ফালাইলাম। ভাই, তোর কাছে যদি এক্সট্রা আর কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাকে একটা ভিক্ষা দিস। সরি ভাই, কাল বললে হতো, আজ আর হবে না। কেন? কাল 2টার সাথে ব্রেকআপ হয়ে গেছে, একটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তাই। তারপর আর কিছু মনে নাই। ঠাস করে মাটিতে পড়ে ফাটাস করে বেহুশ হয়ে গেছি। জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখি হিমু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তখন আমার জ্ঞান ছিল, কিন্তু হিমু যখন বলল, ওই শালা লুচ্চার ঘরের লুচ্চা, তুই নাকি পার্কে একটি মেয়ের লাভ লেটার দিছিস? তোমাকে কে বলল? ওই ফকিরটা বলেছে। আর এটাও বলেছে তোমাকে নাকি ওই মেয়ের বয়ফ্রেন্ড পিটায় বেহুশ করছে। এইটা শোনার পর বাকি সব ইতিহাস হয়ে গেছে, মানে আর কিছু মনে নাই। আবারও বেহুশ হয়ে গেছি। তারপর যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি আমার রুমের ভিতরে শুয়ে আছি, আর আমার পাশে আম্মু আর আব্বু বসে আছে। আমাকে কোনো কথা বলার চান্স না দিয়ে আম্মু, চল কোথায়? তোকে বিয়ে করাতে। কার সাথে? কাজের বেটি জরিনার সাথে। আল্লাহ গো, মুই এখন কিতা করতাম? শেষে কিনা কাজের বেডিরে বিয়া করতে হইবে? পাঠক পাঠিকা আপনারা বলেন, এটা কি মানায়? আম্মু, আমি বিয়া করতাম না। আমি এই বিয়ে মানি না, মানবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তুমি যখন বলেছো তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি। আব্বুর কথা শুনে তো আম্মু পুরাই রেগে আগুন। পরিস্থিতি ভালো মনে হচ্ছে না।
তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়ে মাঠে চলে আসছি। কিন্তু মাঠে আসার পর আমি পুরাই শিহরিত। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না। কারণ মাঠে এসে দেখি হিমু আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো কাল আমি যে ছিঁড়া লুঙ্গি প্লাজো হিসেবে হিমুকে দিতে চেয়েছিলাম সেটা পরে এসেছে। বাহ বাহ, খুব সুন্দর লাগছে এটা পরে। আরও অবাক হলাম হিমু এর বান্ধবীদের কথা শুনে। দোস্ত, তোর প্লাজোটা কিন্তু সেই। আমার বয়ফ্রেন্ড গিফট করছে। আল্লাহ গো, দড়ি ফালাও উইঠা যাই। আমি নাকি ওর বিএফ। আর কি যোগ আইলো রে ভাই, লুঙ্গিকে প্লাজো বানাই ফেলছে। তোর বিএফ এর নাম কি আর দেখতে কেমন? নাম রাকিব, একজন লেখক। আর ও তোদের পিছে দাঁড়িয়ে আছে, দেখ। তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি হিমু সেটা অনেক আগেই দেখে ফেলেছে। হিমুর কথা শুনে ওর বান্ধবীরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। ওদের তাকিয়ে থাকা দেখে আমিও একটা বোকামার্কা হাসি দিয়ে ওদের কাছে গেলাম। তারপর, ভাইয়া কেমন আছেন? প্লিজ ভাইয়া বলবেন না, কলিজায় আঘাত লাগে। তাহলে কি বলবো? কেন, জান বাবু সোনা বলে ডাকবা? আমার কথা শুনে ওর বান্ধবীরা লজ্জা পেয়ে বান্দরের মতো লাফাইতে লাফাইতে চলে গেল। হাই সকিনা। ওই লুচ্চা ছকিনা কেডা? কেন তুমি? কুত্তা। মাইন্ড ইওর ভাষা, আই এম ভদ্র বয়। আমার ইংরেজি শুনে হিমু পুরাই টাস্কি খাইল। হেতি মনে হয় বাপের জন্মে এমন ইংরেজি শুনে নাই। বাংলার কুত্তা, আবার ইংরেজি মারাও, তাই না? এই মাইয়া তো দেখি পুরাই ডেঞ্জারাস। আমি তো জানি হিমুই আমাকে বাসায় রেখে এসেছে। হাসপাতাল থেকে আমাকে বাসায় রেখে এসেছিল কোন হালার পুত? তোমার আব্বু। কি, কিভাবে? মিস্টার সুইট লেখক সাহেব, তোমার বাবাকে আমি আগে থেকেই চিনতাম, আর তার নাম্বারও ছিল আমার কাছে। তাই বলতে হবে না, আমি বুঝে গেছি। সি সি সি, নিজের বাবাকে হালার পুত বললাম। হঠাৎ মনে পড়লো এই শালির কাছ থেকে যদি নাম্বার চাই তাহলে থাপ্পড় মেরে সব দাঁত ভেঙে ফেলবে। আব্বুর ফোনে তো নিশ্চয়ই হিমুর নাম্বার আছে। আর কোনো কথা না বলে বাসার উদ্দেশ্যে দিলাম দৌড়। বাসায় এসে বিদ্যুৎ গতিতে আব্বুর ফোনটা হাতে নিলাম। আব্বুর ফোনটা হাতে নিয়ে কল লিস্ট আর মেসেজ দেখে আমি পুরাই কলঙ্কিত, থুক্কু শিহরিত। কারণ আব্বুর ফোনে যেসব নামে নাম্বার সেভ করা তার কিছু উদাহরণ নিচে দিলাম। জান, বাবু, সোনা, লোহা, প্লাস্টিক, তামা, ভাঙাচোরা ইত্যাদি ইত্যাদি। আরও অবাক হলাম মেসেজ অপশনে গিয়ে, কারণ আব্বু পাশের বাসার আন্টির সাথে থাকার কইতাম না। আমি আবার হিমুর নাম্বার খুঁজতে লাগলাম। দীর্ঘ 30 মিনিট সাধনা করার পর আমি হিমুর নাম্বার পেলাম। আর 1 মিনিট দেরি না করে ঠাস করে হিমুর নাম্বারে কল দিলাম। হাই ফুলটুসি। হোয়াট? এত হোয়াট হোয়াট করো কেন? কে বলছেন? তোমার জান, বাবু, সোনা। ওই কুত্তা, তুই ক্যাডা রে? ওই ইন্দোরের বাচ্চা, আমি তোর বিএফ। আমার কোনো বিএফ নাই। কে তুই? ওই শালি, তোর যদি বিএফ না থাকে তাহলে আমি কেডা? শালা লুচ্চা, তুই একটা রোহিঙ্গা। সি সি সি, এত বড় অপমান! আমিও কম কিসে? তুই বান্দরনি, কুত্তি, তেলাপোকা। টুট টুট টুট। যা বাবা, কলটাই কেটে দিল। আমি আবারও কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে একজন খুব সুন্দর করে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে, দয়া করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার নাম্বারটা এতক্ষণে হোয়াইট লিস্ট, থুক্কু, ব্ল্যাক লিস্টে চলে গেছে। কি আর করার, খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। তো অনেকক্ষণ আড্ডা দিতে দিতে হঠাৎ দেখি হিমু মার্কেটের ভিতর থেকে বের হচ্ছে। মনে মনে ভাবলাম, শালির ঘরের শালি, আমারে ব্ল্যাক লিস্টে রাখছো, আজ তোমারে মজা দেখাবো। আর এক মুহূর্ত দেরি না করে সোজা হিমুর পিছনে পিছনে গেলাম। তারপর রাস্তার ধারে হিমুর সামনে হাঁটু গেড়ে বসে, আই লাভ ইউ সকিনা। থাপড়ায় তোর 32টা রাত ফালায় দেবো, শয়তান একটা। আমিও। আমিও মানে? আমিও থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দিব। ওই, তোর সমস্যাটা কি বলতো? তোরে একটা কিস দিমো। হোয়াট? আর এক মুহূর্ত দেরি না করে তার ঠোঁটে আমার একজোড়া ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে একটা কিস দিলাম, দিয়েই দিলাম এক দৌড়। কারণ যে রাগী মেয়ে কখন কি করে না করে, তার উপর আবার কিস দিছি। ভাবতেই খুশি খুশি লাগতেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। বাসায় ঢুকে আম্মুকে বললাম,
আম্মু খেতে দাও। কি খাবি বল? যেটা আছে সেটাই দাও তো, খুব ক্ষুধা লাগছে। লাল লিপস্টিক, কালো লিপস্টিক, পিঙ্ক কালারের লিপস্টিক, কোনটা খাবি বল? তুমি মোর লগে ইয়ার্কি মারো? ইয়ার্কি মারবো কেন? আয়নায় গিয়ে নিজের মুখটা একবার দেখে আয়। আমি বীরের মতো আয়নার সামনে বুক ফুলিয়ে গেলাম, আর গিয়েই তো আমি পুরাই টাসকি খেলাম। কারণ হিমুকে কিস দেওয়ার সময় ও ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আমার ঠোঁটও লাল হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে আম্মু বলল, মাইয়াডা ক্যাডা? কোন মাইয়া? ওই কোন হালার পুত মারল রে? পিছনে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। তার মানে থাপ্পড়টাও আব্বুই দিছি। মারলা কেন? হারামজাদা, তুই নাকি আমার বন্ধুর মেয়ের ইয়ে দিছস। ইয়ে কি? ইয়ে বুঝিস না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আজকে তো। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। কারণ যে এসেছে সে আর কেউ না, ওই ডাইনি মেয়েটা মানে হিমু। হিমু ভিতরে এসে আম্মুকে বলল, আন্টি, তোমাদের বাসায় চোর পিটানোর লাঠিটা কই? কি লাঠি দিয়া কিতা করবা? বলেই এক দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আগে দরজাটা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাহির থেকে হিমু বলতেছে, শয়তান, বের হ বলছি। বেশি পিটাবো না, শুধু 2টা থাপ্পড়, একটা ঘুষি, একটা লাথি আর একটা লাঠি দিয়ে কয়েকটা পিটামো। আল্লাহ গো, উঠাইয়া লও। এই মাইয়া কয় কি এতগুলো পিটাবে, আবার কয় বেশি পিটাবো না। বাহির থেকে আবার হিমু বলল, ওই কুত্তার দরজা খুল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে দিয়ে তোরে পিটামো। আম্মা ও আম্মা গো, ও আব্বা গো, তোমার পোলাটারে বাঁচাও গো। তোর মতো ছেলেকে এইভাবেই পিটানো উচিত। দরজা খোল বলছি, তাছাড়া আজকে তোরে মাইরাই হালামো। আল্লাহ গো রক্ষা করো, এই ডাইনিটা তো আজকে আমাকে মেরেই ফেলবে। কি আর করার, ভয় ভয় দরজাটা খুলে দিলাম। আর দরজা খোলার সাথে সাথে শুরু হয়ে গেল উদুম কেলানি। ও আম্মা গো, আব্বা গো, ও খালা গো, ও মামি গো, আমি আর কোনোদিন কিস দিব না, মাইরা ফেলাইলো গো। অবশেষে দীর্ঘ 32 মিনিট পিটানোর পরে শান্ত হলো। তারপর আমি কোনো মতে উঠে গিয়ে বিছানায় বসলাম। আসলে আমি একটু ব্যথা পাইনি, কারণ মাইয়া মানুষ মারলে তেমন ব্যথা লাগে না, তাই একটু ব্যথা পাওয়ার অভিনয় করলাম। কিছুক্ষণ পর হিমু আমার রুমে আসলো। তারপর বলল, সরি সোনা, একটু বেশি পিটাইছি। মনে চাচ্ছে থাপড়াইয়া 43টা দাঁত ফালাইয়া দেই। রাগ করছো কেন সোনা? বেশি তো পিটাইনি, মাত্র 43টা থাপ্পড়, 31টা লাঠি, 19টা ঘুষি আর লাঠি দিয়ে কয়েকটা পিটাইছি। এতক্ষণে আমার শরীরে ব্যথা ছিল না। হিমুয়ের কথা শুনে আমার শরীরে ব্যথা আরো বেশি হয়ে গেল। শালি জি কি মারটাই না মারলো। ও মাগো, ইস কি ব্যথা গো। কাছে আসো, ব্যথা দূর করে দিচ্ছি। ওই ফইনির জি, আমার কাছে আসবি না। দাঁড়া, আম্মুকে ডাক দিচ্ছি, তোরে আবার পিটামো। কি আর করার, বাধ্য ছেলের মতো হিমুর কাছে গেলাম। শালা আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহই জানে। হিমুর কাছে যেতেই আমাকে অবাক করে দিয়ে হিমু, ব্যথা কমেছে? না, আরও একটা দিলে কমবে। এবার মনে হয় আরেকটা কিস পাবো, কিন্তু শালা লুচ্চার ঘরের লুচ্চা, একটা দিয়ে পেট ভরে না। বলেই ভেংচি কেটে চলে গেল। এই কিতা হলো, আমি ভাবলাম আরেকটা কিস পাবো, উল্টা এই শালি তো আমার অপমান করলো। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজকে রাতে তো হিমু আমাদের বাসাতে থাকবে, আজকে সারা রাত ওকে পিটাবো। তো দেখতে দেখতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে গেল। বলে রাখা ভালো, আমাদের রুম 5টা, একটাতে আমি থাকি, আরেকটাতে আম্মু আব্বু থাকে, আরেকটাতে ছোট্ট ভাই থাকে। আমিও আমার প্ল্যান মতো কাজ শুরু করে দিলাম। তখন রাত 2টা। আমি আমার রুম থেকে লাঠি নিয়ে, যেটা দিয়ে আমারে পিটাইছে, হিমুর রুমের দিকে গেলাম। গিয়ে দেখি শালি কম্বলের মধ্যে ঢুকে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে এক লাফে খাটের উপর উঠে শুরু করে দিলাম উদুম কেলানি। ঠাস 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 দীর্ঘ 1 ঘন্টা পিটাইলাম। পিটানোর কারণে শালি মনে হয় বেহুশ হয়ে গেছে। আমিও মনের আনন্দে গান গাইতে গাইতে আমার রুমে চলে আসলাম। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। তারপর আনন্দের সাথে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর চিল্লানিতে। এত সকাল সকাল চিল্লাও কেন? কাল রাতে বাসায় ডাকাত এসেছিল।
আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, হিমুকে পিটানোটা তাহলে সার্থক হয়েছে। হঠাৎ চোখে পড়ল আমার ছোট ভাইয়ের উপরে। তাকিয়ে দেখি তার গালগুলো আলুর মতো হয়ে গেছে, চোখ দুটো ফুটবলের মতো হয়ে গেছে। তোর এমন অবস্থা কেন? ভাইয়া, কাল রাতে ডাকাত আমার রুমে ঢুকে আমারে পিটাইছে। ছোট ভাইয়ের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তাহলে কাল রাতে আমি হিমু ভেবে ছোট ভাইকে পিটাইছি? সি সি সি। যে হালারপুত আমারে মারছে তার জীবনেও বিয়ে হবে না। শালারপুতের জিএফের সাথে ব্রেকআপ হয়ে যাবে। এমন কথা বলে না ছোট ভাই। আমি ঠিকই বলেছে, আমার ছেলেকে যে মারছে আল্লাহ তার হাত ভেঙে দাও। আল্লাহ গো, উঠায় নাও না কেন? মুই আর এই দেশে থাকবো না। মুই আজকেই চামচুক্কা চলে যামু। হঠাৎ চোখে পড়ল হিমুর উপরে। শালি 43টা দাঁত বের করে মিটি হাসতেছে। আমি ওকে ইশারা করলাম আমার রুমে আসার জন্য, আর আমিও আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর হিমু আমার রুমে আসলো। আমাকে কোনো কথা বলার চান্স না দিয়ে হিমু বলল, কি খবর মিস্টার সুইট কিউট কমেডিয়ান লেখক সাহেব? আমাকে পিটানোর প্ল্যান করছিলেন তাই না? শালির জি, তোর জন্য আমি আমার ছোট ভাইরে পিটাইছি। তোরে আজ আমি খাইয়া ফেলামু। মাইন্ড ইওর ভাষা। তুই আমাকে খাবি মানে? আমি কি আলু বেগুন পটল নাকি? এইভাবে তর্ক করতে করতে একসময় আমাদের মাঝে তুমুল হারে মারামারি লেগে গেল। আমি হিমুর চুলের মুঠি ধরে ঠুস ঠাস করে কয়েকটা লাগিয়ে দিচ্ছি, আর হিমু আমার চুল ধরে আমারে থাপ্পড় দিচ্ছে। অবশেষে দীর্ঘ 30 মিনিট ধরে আমরা মারামারি করলাম। আমাদের মারামারিতে বেশ কয়েকজন শহীদ হয়ে গেছে। তারা হলো বীরশ্রেষ্ঠ কোলবালিশ, কয়েকটা বালিশ, গ্লাস, আয়না ইত্যাদি ইত্যাদি। বর্তমানে আমরা দুইজন রেস্ট নিচ্ছি। হঠাৎ হিমু বলল, আমি তোকে ভালোবাসি রে। হিমুর মুখে এমন কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমিও এই কয়েকদিনে হিমুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু প্রকাশ করিনি। তো আমি কি করব? প্লিজ আর কি করিস না, আমি সিরিয়াসলি বলছি। তো আমি কি করব? মানে তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস না? না। আমার কথা শুনে হিমু কাঁদতে কাঁদতে চলে যেতে ধরল। তখনই আমি ওর হাতটা ধরে ওকে বুকে টেনে নিলাম। তারপর আলতো করে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। শয়তান কুত্তা বিলাই, আমাকে কষ্ট দিয়ে খুব শান্তি পাও তাই না? ওই কুত্তি, কান্না বন্ধ কর। আমার শার্ট ভিজে গেল তো। যাক, তাতে তোর সমস্যা কি? বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর উঠে বসে আমাকে বলল, আমাকে এখন ভালোবাসোস? মানে? মানে হলো আমাকে এখনই ভালোবাসতে হবে। কিন্তু কিভাবে ভালোবাসবো? কুচি খোকা, হিসাব বোঝো না? দুধু খাও। ফেসবুকে তো ভালোই রোমান্টিক গল্প লেখো। তোমার গল্প পড়ে অনেক মেয়েই তোর প্রেমে হাবুডুবু খায়, আর এখন বলছিস কিচ্ছু জানি না। কিন্তু আমি তো... বিছানার উপরে একটা ফল কাটার ছুরি পড়েছিল, ওটা আমার গলায় ধরে, ভালোবাসা দিবি কিনা বল। ও আম্মা গো, ও আব্বা গো। বাচ্চা ছেলের মতো এমন সারাক্ষণ আম্মা আম্মা করিস কেন? আমি কিন্তু এখন কাঁদবো। আর একবার চিল্লালে বাবা হওয়ার ক্ষমতা চিরতরে বন্ধ করে দেব। আহ, বলে কি এই মাইয়া? তওবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কয় কি তা? এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। ওই সেমরি, ভাজা মাছ উল্টে খায় না, হাত দিয়ে তুলে মুখ দিয়ে খায়। এত কিছু বুঝোস কেন? আমি কিছু বলতে যাব তার আগে হিমু তার রসগোল্লার মতো ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। আহা কি আনন্দ! ঠিক তখনই ঘটল আরেক অঘটন। আসলে দুইজনের ঠোঁট এক হওয়ার কারণে কথা বলতে পারছি না। ঠিক তখনই পেটের মধ্যে জমে থাকা 3 দিনের গ্যাস শব্দ করে বেরিয়ে আসলো, ঠাস ঠুস ফুস ফাস। পাদের বিকট আওয়াজে হিমু ঘরের ভিতর থেকে ঠাস করে গিয়ে বাহিরে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো কোন হালারপুত জানি আমার রুমের মধ্যে টয়লেট করে দিছে। কি বাজে গন্ধ! পরে রহস্য উদ্ঘাটন করে জানতে পারলাম এটা আমার গ্যাসের গন্ধ। এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। দীর্ঘ 32 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম, আর আমি বাহিরে এসে পুরাই শিহরিত। কারণ বাহিরে এসে দেখি হিমু আর ছোট ভাই বেহুশ হয়ে পড়ে আছে, আর আম্মু লাঠি হাতে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম এবার হয়তো অ্যাকশন চালু হয়ে যাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আম্মু বলল, কি বাজে খাবার খেয়েছিলি?
কুত্তার রোস্ট, মুরগির দুধ আর টিকটিকি ডিম দিয়ে পায়েস, ইঁদুরের হালুয়া, তেলাপোকার সালাদ, গাঞ্জা ভর্তা, ইয়াবার ছুপ, মোলার জুস, করলার শরবত। হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি আম্মু বেহুশ হয়ে গেছে। মুই এখন কিতা করতাম? হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। আমার মাথায় আবার কুত্তা রাশি আইডিয়া থাকে সব সময়। বাথরুমে গিয়ে এক বালতি পানির সাথে লাল রং মিশ্রণ করলাম। তারপর ওগুলো নিয়ে ওদের গায়ের উপর ঢেলে দিলাম। কিছুক্ষণ পর হিমুর জ্ঞান ফিরল, আর জ্ঞান ফেরার পরপরেই আমি গান ধরলাম, ফাইটটা গেছে, ফাইটটা গেছে, তোর মাথা ফাইটটা গেছে। হঠাৎ কে যেন পিছন থেকে ঠাস করে কানের নিচে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার কারণে আমার কানের ভলিউম কমে গেছে। অনেক আগ্রহ নিয়ে পিছনে তাকিয়ে দেখি আব্বাই মারছে, আর এতক্ষণে সবার জ্ঞান ফিরছে। কি আব্বা, মোড়ে মারলা কেন? ও মাগো, এবার দেখি পিছন থেকে মারে। তাকিয়ে দেখি হিমু মারছে। ওই শালির জি, ফইন্নির ঘরের ফইন্নি, মারলি কেন? বলতেই যে দেরি, এবার আম্মু ঠাস ঠাস করে দুই গালে দুইটা বসিয়ে দিল। সাথে সাথে আমি ভাদাইম্মা স্টাইলে ডাক দিলাম, আম্মা, ও আম্মা গো, আম্মা, ও আব্বা গো। আমার এমন ভাদাইমা মার্কা ডাক শুনে ছোট ভাই পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে আইসা আম্মুরে দিছে, আর বলছে, আম্মা এইটা লও, পিডাইয়া হাড্ডি ভেঙে দাও। হালার পুত, আমি তোর বড় ভাই। পাশ থেকে হিমু বলে উঠল, লাঠিটা আমারে দাও, আজকে ওর মায়েরা আমি ইতিহাস তৈরি করবো। কি আর করার, লুঙ্গি খুলে মাথায় নিয়ে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে হারামি বন্ধুদের কাছে চলে আসছি। আমাকে এভাবে দৌড়াতে দেখে বন্ধুরা বলে উঠল, এভাবে পাগলা কুত্তার মতন দৌড়াচ্ছিস কেন? আব্বে হালায়, একটা কুত্তায় ধাওয়া করছে। আসল কথা জানলে অপমান করতে করতে মাইরা ফেলাইব। ওহ, তা তোর গালেও কি কুত্তায় থাপড়াইছে? না না, এটা থাপ্পড় না, ওটা তো কুত্তা আদর করে চুমু দিছে। বলেই সবাই একসাথে মিলে একটা ভিলেন মার্কা হাসি দিল। ওদের সাথে তাল মিলিয়ে আমিও একটা আবুল মার্কা হাসি দিলাম। মাঝে মাঝে আমার সন্দেহ হয়, এরা আমার বন্ধু নাকি শত্রু। তো আড্ডা দিয়ে সবাই মিলে একটা মার্কেটে ঢুকলাম আমার বন্ধুর জিএফের জন্য শাড়ি কিনতে। কিন্তু শালা হালার পুতেরা আসছে প্যান্ট শার্ট পরে, আর আমি আসছি একটা লুঙ্গি আর গেঞ্জি পরে, তাও আবার লুঙ্গির 3 জায়গায় জোড়াতালি দেওয়া। তো যাই হোক, শাড়ি কিনে যখন বের হতে যাব তখনই দেখি হিমুও মার্কেটের মধ্যে ঢুকছে। আমি ওকে না দেখার ভান করে যাচ্ছি। হঠাৎ অনুভব করলাম কোন হালারপুত জানি আমার গেঞ্জি ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি সেটা আর কেউ না, ওই ডাইনিটা। কি হলো, এভাবে গেঞ্জি ধরে টানছো কেন? শালা লুচ্চা, জিএফ এর জন্য শাড়ি কিনতে আসছিস তাই না? এটা হাস্যকর। মানে? কিছু না। তারপর আমাকে টানতে টানতে মার্কেটের মধ্যে নিয়ে গেল, আর হারামি বন্ধুগুলো যাওয়ার সময় বলে গেল আমি নাকি অন্য মেয়ের সাথে চ্যাটিং করি। তো যাই হোক, দেখতে দেখতে একটা শাড়ির দোকানে বসলাম। মামা ওই শাড়িটা দেখান তো। এটা? না না, ওইটা। এই নিন। এটা দেখ তো কেমন লাগছে। কাজের বেটি জরিনার মতো। তোরে কি এখন এখানে পিটানো লাগবে? দেখ তো আমাকে কেমন লাগছে। সেই রকম অচাম, চুপ্পার। মনে মনে বলছি তোকে তো পেতনির মতো লাগছে। তারপর গুনে গুনে 4টা শাড়ি কিনলো। কিনে আমার দিকে মুখ বাঁকিয়ে বলল, আমি আবার বেশি শাড়ি কিনি না, আমার অল্প হলেই চলে। ফহিনীর জি কয় কি 4টা শাড়ি কিনছে, আবার কয় আমি বেশি কিনি না। ভালো। আমার কাছে টাকা নেই, তুমি বিলটা দিয়ে আসো। বলে আমাকে কোনো কথা বলার চান্স না দিয়ে চলে গেল। আমি তো পুরাই শিহরিত, কারণ আমার কাছে মাত্র 8 টাকা আছে, তাও আবার বিকাশে। ভয়ে ভয়ে দোকানদারকে বললাম, ভাইয়া কত টাকা হয়েছে? মাত্র 18,550 টাকা স্যার। দোকানদারের কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। মাথার মধ্যে চো চো ভো 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 করছে। হঠাৎ ঠাস করে পড়ে ফুস করে বেহুশ হয়ে গেলাম। জ্ঞান ফিরে তো আমি পুরাই কলঙ্কিত, থুক্কু, শিহরিত। কারণ জ্ঞান ফিরে দেখি দোকানের সব লোক আমার সেবা যত্ন করছে। হঠাৎ দোকানের এক কর্মচারী
বলে উঠল, স্যার টাকাটা দেন। কিসের টাকা? ও মনে হয় বেহুশ হয়ে সবকিছু ভুলে গেছে। ওর মাথায় লাঠি দিয়ে ঠাস করে একটা বাড়ি মার, তাহলে মনে পড়বে। হালারপুত কয় কিতা? আর একজন তো আরও এক ধাপ এগিয়ে বলল, ওই, ওর লুঙ্গি আর প্যান্ট খুলে নে। আল্লাহ গো, মুই এখন কিতা করতাম? এই বেটা, টাকা বের কর। ওরে ভাইরে, আমার কাছে তো টাকা নাই। ওই, ওর লুঙ্গি আর গেঞ্জি খুলে নে। ভাই, আপনার বউয়ের দোহাই লাগে, লুঙ্গি খুইলেন না, মুই আপনাদের পরে এসে টাকা দিয়ে দিমো। কিন্তু কে শুনে কার কথা? অবশেষে লুঙ্গি এবং গঞ্জি বোনাস হিসেবে ফোনটা দিয়ে দিলাম এক দৌড়। ভাগ্য ভালো ছিল নিচে আন্ডারপ্যান্ট ছিল। রাস্তায় দিয়ে দৌড়াচ্ছি আর মানুষে আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিজেকে এই মুহূর্তে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট বয় মনে হচ্ছে। অবশেষে দৌড়াতে দৌড়াতে বাসায় আসলাম। বাসায় এসে ঘরে ঢুকতেই আব্বু বলে উঠল, কি রে, তোর লুঙ্গি আর গেঞ্জি কই? আব্বা, ও আব্বা গো, কিতা হইছে? ও আব্বা গো। আবেকে কাইন্দা দিছি। আব্বে, আগে কি হইছে কবি তো। কি আর কমু, দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিছি। ভাবছি এই জীবন আর রাখতাম না, মুই আজকাই সুইসাইড করমু। কিন্তু কিভাবে করমু? হঠাৎ মনে পড়ল পাখার সাথে গলায় দড়ি দিমু। তারপর গলায় দড়ি দিয়ে পাখার সাথে ঝুলে থাকলাম। হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। দেখি শালা হালার পুত ভেঙে নিচে পড়ে গেছি। তারপর আর কিছু মনে নাই, আমি তো মারা গেছি। শুনেছি কবরের মধ্যে নাকি ফেরেশতারা আসে, কিন্তু কই, এতক্ষণ ধরে মরে আছি, এখনো পর্যন্ত কোনো ফেরেশতা আসে না কেন? হঠাৎ তাকিয়ে দেখি ছোট ভাই দাঁড়িয়ে আছে। কি রে হালার পুত, তুইও সুইসাইড করলি নাকি? কিরে ভাইয়া, কয় মুড়া গাঞ্জা খাইছস? আব্বে মফিস, কবরের মধ্যে কি তোর বাপে গাঞ্জা এনে দিবে নাকি? হঠাৎ তাকিয়ে দেখি আব্বাও হাসতেছে। আব্বারে আসতে দেখে ভাদাইম্মা স্টাইলে ডাক দিলাম, আব্বা, ও আব্বা গো, ও আব্বা গো, তুমিও মারা গেছো? কি সাংঘাতিক! আব্বা, ভাইয়া গাঞ্জা খাইছে, ধরে পিডাও, তাহলে ঠিক হয়ে যাবে। বলতেই যে দেরি, শুরু হয়ে গেল লাঠি দিয়ে পিডানি। ঠাস ঠাস ঠাস। ভেবেছিলাম মরে যাওয়ার পর ফেরেশতারা পিডাবে, এখন দেখি আব্বা আর ছোট ভাই পিডাই। এতক্ষণে শিওর হলাম আমি এখনো মরিনি, কিন্তু এভাবে আর কিছুক্ষণ পিডানি খাইলে তো এমনিতেই মারা যাবো। আব্বু মারতেছে আর বলছে, বল, আর গাঞ্জা খাবি? ও আব্বা গো, মুই গাঞ্জা খাইনি। ও কে আছো, বাঁচাও গো, এই হালার পুতে মাইরা ফেলাইল গো। দীর্ঘ 20 মিনিট পিডানোর পর আব্বা ছাইরা দিল। কোনো মতে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। স্বপ্নে দেখি আমি হিমুরে পিড়াইতেছি, আর হিমু আব্বা গো, মা গো বলে চিল্লাচ্ছে। হঠাৎ লুঙ্গি টানাটানির কারণে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি হিমু আমার লুঙ্গি ধরে টানছে। ওই শালিরচি, আমার লুঙ্গি ধরে টানিস কেন? আর একটা কথা বলে লুঙ্গি খুললা নিমু। আল্লাহ গো, এই মাইয়া কয় কি? হঠাৎ তাকিয়ে দেখি আমার পরনে লুঙ্গি নাই। তার মানে এই শালিরজি আমার লুঙ্গি খাইয়া নিল। মন মেজাজ প্রচুর গরম হয়ে গেল। কোনো মতে বিছানা থেকে উঠে হিমুকে পিড়ানো শুরু করলাম। ওর চুলের মুঠি ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম। তারপর বাথরুমের বাথটাবে কিছুক্ষণ চুবালাম। এভাবে আরও অনেকক্ষণ পিটালাম। একসময় দেখি এতক্ষণ পিটানোর কারণে হিমু বেহুশ হয়ে গেছে। আমি তো ভাবছি হিমু মারা গেছে। আল্লাহ গো, এখন কিতা করমু? মনে হলো আরেকবার পানির মধ্যে চুবাই। বলতেই যা দেরি, চুলের মুঠি ধরে আবার পানির মধ্যে চুবালাম। আর তখন হিমু চিল্লাই উঠল, ও মা গো, বাবা গো, ও আল্লাহ গো। বলতেই যা দেরি, এক লাথি দিয়ে বাথটাবের মধ্যে ফেলে দিলাম। তারপর শালিরজি ভিতর থেকে বানরের মতো লাফাচ্ছে আর চিল্লাচ্ছে। আর আমি রুমে এসে একটা ডিজে গান দিয়ে চামচিকা অ্যান্ড ইঁদুরের মতো কিছুক্ষণ ড্যান্স দিলাম। নিজেকে এখন হালকা মনে হচ্ছে। অবশেষে আমিও প্রতিশোধ নিতে পারলাম। পরে মনে হলো, হায় আল্লাহ, শালি যদি মরে যায় তাহলে তো আমি পুরাই শেষ। তাড়াতাড়ি করে বাথরুমে গেলাম। আর গিয়ে তো আমি পুরাই শিহরিত, কারণ বাথরুমে গিয়ে দেখি হিমু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ফহিন্নি, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এটা তোর হাড্ডি ভাঙার জন্য। হায় আল্লাহ, এর দেখি পুরাই মাথা গেছে। এখন মই কিতা করতাম?
আরে বইনার হবে না, ছেড়ে দে আমায়। অবশেষে অনেক বোঝানোর পর যখন শুনলো না, তখন ঠাস করে কানের নিচে কয়েকটা বসিয়ে দিলাম। ওই, তুই আমারে মারলি কেন? আমি তো তোরে মারি নাই, আমি তো তোরে আদর করছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হঠাৎ পিছন থেকে মা বলে উঠল, দেখা দেখি পরে হবে। তোদের প্রতিদিনের এই ঝামেলা আর সহ্য হয় না। তোদের আজকেই বিয়া দিয়া দিমু। আল্লাহ গো, কয় কি? এই মেয়েরে বিয়ে করলে তো জীবনটা পুরাই তেজপাতা হয়ে যাবে। না, মুই এই বিয়া জীবনেও করতাম না। হঠাৎ পিছন থেকে বাবা বলে উঠল, এতদিন অনেক কথা শুনছি, আর নয়, আজকেই তোরে বিয়া দিয়ে দিমু। আব্বুর কথা শেষ না হতেই হিমু মাথায় কাপড় দিয়ে আব্বু আর আম্মুকে সালাম করে দোয়া নেওয়া শুরু করে দিল। কি ফাজিল মেরে বাবা, উপরে ফিটফাট আর নিচে থাক আর কইতাম না। অবশেষে শিশু নির্যাতনের শিকার হয়ে আমার আর হিমুর বিয়েটা হয়ে গেল। বর্তমানে দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। বন্ধুরা আমাকে বিড়াল মারার টিপস দিচ্ছে। অবশেষে বন্ধুদের টিপস দেওয়া শেষ হলো। আমি বুঝতে পারছি না, সারা বাড়িতে একটা বিড়ালও নাই, আর সবাই আমাকে বিড়াল মারতে বলছে। এখন আমি এই বিড়ালটা কই পাই? আপনাদের সাথে কথা বলতে বলতে বাসর ঘরে ঢুকে গেছি, আর বাসর ঘরে ঢুকতেই হিমু এসে আমার পা ধরে সালাম করলো। যাক বাবা, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, কিছুটা ভালো আছে। বেঁচে থাকো মা, থুক্কু বউ। তোমার জায়গায় তো আমার পায়ে না, আমার খাটে, থুক্কু বুকে। বলতেই যা দেরি, এক লাফে বউ আমার কোলে উঠে বসলো। ও আম্মা গো, ও আব্বা গো, বাঁচাও গো, কি ভারী তুমি ও মা গো। ওই কুত্তা, আমি তোর মা নই, আমি তোর বউ। জানি জানি, এখন নামো। ও মা গো, কোমর ভেঙে গেল গো। আচ্ছা, তোর তো কোনো বোন নাই, তাই না? কেন? মাঝে মাঝে আমাকে একটু দুলাভাই বলে ডাকিস, কলিজাটা ঠান্ডা হবে। ও, বলেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। নিজেকে এই মুহূর্তে বাংলা সিনেমার নায়িকাদের মতো লাগছে, আর হিমুকে লাগছে ভিলেনের মতো। কি রে, চুপ করে আছিস কেন? তো কি করব? চিল্লাচিল্লি করব? তুই না বলেছিলি বাসর রাতে ক্রিকেট টিম তৈরি করবি? ও তাই তো, আমার তো মনেই নাই। বলেই আমি ক্রিকেট টিম তৈরি করায় ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ ফট 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 ফটাস করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি খাট ভেঙে পড়ে গেছি। কি হলো এটা? নতুন রেকর্ড। মানে? বাসর রাতে খাট ভাঙার ইতিহাস। অবশেষে ইতিহাসের খাতায় আমার নাম উঠে গেল। বকাটে ছেলে বাসর রাতে খাট ভাঙার ইতিহাস। পরের দিনগুলো কেটে গেল অনেক আনন্দে। নতুন বিয়ে করেছি, বুঝেন তো মজাটা কেমন।